দ্রুত দ্রুত বলে, আমি এক্ষুনি আনছি। তে সুগার ঘরে ড্রয়ার খুললো, মোটা একটা কাঁথা বের করে দ্রুত জড়িয়ে দিল গায়ে। থমথমে কণ্ঠে বলল, আমি খুবই দুঃখিত, আমার এই কাজটা নিজে নিজে করার দরকার ছিল। সে কথার পিঠে কোনরূপ কথা বলল না জাংকুক। উষ্ণ তাপের কাঁথাটা গায়ে লাগাতেই বেশ ঝাপটে ধরল দ্রুত। টেবিলে খাবারগুলো দেখা যায়। তের এতে মন খারাপ হয়। কত কষ্ট করে সে রান্না করলো, অথচ যার জন্য বানালো সেই মানুষটাই খেতে পারছে না। আদৌ খাবে কিনা তাও বুঝছে না। সে বোঝে না লোকটা তো কতক্ষণ আগেও ঠিক ছিল, তাহলে আচমকা কি হলো? চায়ের কাপে ধোয়া উঠছে, এখনো গরম আছে বেশ। তে জাংকুকের কাছ দিয়ে বিছানায় বসলো, আরো একবার কপালে হাত ছোঁয়ালো। বেশ গরম। সে নরম কণ্ঠে বলে, খাবারগুলো খাবেন আপনি? আমার মনে হয় আপনি খেয়ে ওষুধ নিলেই সকালের মধ্যে ঠিক হয়ে যাবেন। জাংকুকের কণ্ঠ শোনা যায় না। লোকটা ঘুমিয়ে পড়লো নাকি? আকাশে আবারও মেঘ ডাকে। এবারের ডাকটা বেশ ভারী ছিল, খানিকটা ভরকেও গিয়েছিল তে। সে বিতৃষ্ণা হয়ে জাংকুকের কাঁধে হাত রাখে, অপ্রস্তুত কণ্ঠে শোধায়, জাংকুক ভাই। জাংকুক খানিকটা নড়ে চড়ে ওঠে, চোখ খুলে তাকায়। ভীষণ লাল হয়ে আছে আঁখি দুটো। তে খানিকটা ঝুঁকে বলে, খাবারগুলো খেয়ে নেবেন জাংকুক ভাই? আমার বড্ড কষ্ট হচ্ছে তে। বড় অসহায় শোনালো সেই কণ্ঠ। তের ভিতরটা কেমন করে উঠল। সে শুধালো, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন, দেখবেন কষ্ট কমে যাবে। তুমি সত্যি বলছো? কেমন বাচ্চাদের মতো করে বলল জাংকুক। তে মাথা নাড়ালো, যার অর্থ জাংকুক বহু কষ্টে শোয়া থেকে উঠে বসে। জাংকুকের জ্বর আসলে যে সমস্যাটা বেশি দেখা যায় তা হলো শরীর ব্যথা, শরীরের সমস্ত শক্তি কমে আসা। এতটাই কমে আসা যে নিজে নিজে হেঁটে বাথরুমে পর্যন্ত যেতে পারে না সে। এ কারণে ডাক্তারও দেখানো হয়েছে তাকে। ডাক্তার পই পই করে বলেছেন, কোনোভাবেই বৃষ্টির ফোঁটা গায়ে লাগানো যাবে না, যথাসম্ভব তাকে এড়িয়ে চলতে হবে। অথচ আজ জাংকুক চিপচিপে হয়ে বাড়ি আসলো। জাংকুক মানুষটা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন, বুদ্ধিমান ও শক্তপোক্ত, কিন্তু এই এক জ্বরের কাছে সে সবসময় পরাজিত হেরো। তে খাবার ট্রেটা বিছানায় রাখলো। জাংকুক দেখলো, স্বল্প আওয়াজে বলল, এত কিছু করার কি দরকার ছিল তে? তের তড়িৎ উত্তর, আমার কেন যেন মনে হলো আপনার খুব খিদে পেয়েছে, তাই বানালাম। জাংকুক তাকায়, তার দৃষ্টিতে ঘোর, নিভু নিভু চাহনি। ঠোঁট ফেটে ইতিমধ্যে চামড়া উঠতে শুরু করেছে। কি সাংঘাতিক ব্যাপার! এতটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে হয়? তে শুধু তাকিয়ে আছে বিস্ময় নিয়ে। মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে একটা মানুষকে জ্বর নামক সামান্যতম অসুখটা কিভাবে এত কাবু করে ফেললো? জাংকুক রুটি ছিল, তার হাত কাঁপছে। শক্তিহীন মানুষ যে ঠিক কতটা অসহায় তা বুঝতে পারে জাংকুক। তে দেখে জাংকুক শুরুতেই চায়ের কাপে রুটি চুবালো, কিছুক্ষণ পরই মুখে পড়লো। বিচ্ছিরি তেতো ঠেকছে স্বাদ, তবুও বহু কষ্টে খাদ্যটা গিলল। মেয়েটা এত কষ্ট করে এই রাতে বানিয়েছে, না খেলে হয়। জাংকুক পুনরায় খাবার নেয়, তার হাত এত কাঁপছে তে বারবার বলতে ইচ্ছে করছিল, আপনাকে আমি খাইয়ে দেই জাংকুক ভাই, কিন্তু বলা যাচ্ছে না। কথাটা ঠোঁটে এসে আটকে রয়েছে ভয়ানক জড়তার সাথে। মস্তিষ্ক যেন বারংবার শুধায়, তুমি খাওয়াতে পারো না, তোমার অধিকার নেই। সে কথা উপেক্ষা করলো তে। বেশ সাহস নিয়ে শান্ত স্বরে বলল, আমি আপনাকে খাইয়ে দিই। জাংকুক নাকচ করলো তাতে। বেশ শক্ত কণ্ঠে বলল, সেসবের দরকার নেই, তুমি বরং ঘরে যাও। এভাবে আমার ঘরে থাকাটা তোমার ঠিক হচ্ছে না। আমরা তো কোনো অন্যায় করছি না, তবুও আপনার তো খেতে কষ্ট হচ্ছে। হোক, আপনি বড় অবুঝ হচ্ছেন, তোমার স্পর্শ আমার ভালো লাগে না। হুট করে কি বলে ফেললো জাংকুক? তেরেতে খারাপ লাগলো। সে অশ্লীলভাবে ছুঁয়েছিল নাকি জাংকুক ভাইকে যে তার ভালো লাগছে না? তে আর কোনো কথা বললো না। তার অভিমান হলো নাকি রাগ হলো বোঝা গেল না। জাংকুক পাত্তাও দিল না তাতে। তে নিজের ঘরে গিয়ে জ্বরের ঔষধ নিয়ে আসলো। জাংকুকের সামনে ঔষধ রেখে বলল, খাওয়া হয়ে গেলে খেয়ে নিবেন, আমি যাচ্ছি। কোনো সমস্যা হলে ডাক দেওয়ার দরকার নেই। চলে গেল তে। জাংকুক চেয়ে রইল, বুঝলো মেয়েটা রাগ করেছে। জাংকুক সেসবকে বিন্দুমাত্র গুরুত্ব দিল না। অর্ধেক রুটি খেয়ে ওষুধ গিলে শুয়ে পড়ল বিছানায়।
তার সর্বাঙ্গ জুড়ে ব্যথা, হালকা নড়লেও কেমন চিনচিনে ব্যথা। জাংকুক চোখ বুঝলো, আকাশ ডাকলো আবার। বৃষ্টির ক্রমাগত শব্দরা ধীরে ধীরে বুঝি শান্ত হতে শুরু করলো। তখন বলতে চাইলো, আমরা এবার যাব। সে রাতে মোটেও ঘুম আসলো না তের। সোফায় শুয়ে এপাশ ওপাশ করেই কাটালো। জাংকুকের কথায় তার খুব কষ্ট লেগেছে। সে এতটা ঘৃণিত নয় যে তার ছোঁয়ায় জাংকুকের খারাপ লাগবে। সে কি অশ্লীলভাবে স্পর্শ করেছিল জাংকুককে? সৌজন্যতার খাতিরে কোনো মতে ধরেছিল। এত বড় কথা কিভাবে বলল জাংকুক ভাই? পরবর্তীকালে তে নিজেকে বুঝ দেয় হয়তো জ্বরের ঘরে কথাটা বলে ফেলেছে, অন্য কিছু ইঙ্গিত করেনি। হতেই পারে জ্বরে তার শরীর ব্যথা, আর সেই ব্যথায় সামান্য ছোঁয়াতেও জাংকুক ভাইয়ের খারাপ লেগেছিল। তাই হবে। পরিশেষে নিজেকে বুঝ দিতে সক্ষম হইতে মনে ব্যথা লাগার ভাবনাটা দূর হয়। সে বুঝিয়ে নেয় নিজেকে। তার কয়েক মুহূর্তের পরই ফজরের আজান শোনা যায়। বৃষ্টির বেগ থেমেছে। তে ফজরের নামাজ আদায় করে আবারও শুয়ে পড়ে সোফাতে। তখন শোয়া মাত্রই ঘুম আসে তার। সে সোফায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সারা রাত অবচেতন হয়ে তার পাশেই মেঝেতে লেপ্টে রয় মিনা। বাড়িতে এত কিছু ঘটে গেল, অথচ মেয়েটা জানতেই পারলো না। কি অদ্ভুত, কি অদ্ভুত। ভোর হতেই বাড়ির সকলেই পা রাখলো ঘরে। সদর কপাট খোলা দেখে বিষম খেলো সবাই। এ কি, কপাট খোলা কেন? আসলে কাল রাতে জাংকুক ঘরে ঢোকার পর তে শুরুতে এতটাই ঘুরেছিল যে কপাট আটকাতে ভুলে যায়, যার পরবর্তীতে এটার কথা মাথাতেই আসে না। সদর কপাট বেশ ভারী, বিপুল বাতাসেও কপাট নড়ে না। তাই সারা রাত ওটা ছিটকানিহীন থাকলেও নজরে আসলো না তের। ঘরে ড্রয়িং রুমে পা রাখতে সর্বপ্রথম যে বিষয়টা নজরে আসলো সবার, তা হলো সারা ঘরে মোমের সাদা অংশ গলে আছে, আর তাদের মাঝখানে এক মেয়ে সোফাতে কাঁথা দিয়ে ঘুমিয়ে আছে, আরেক মেয়ে মেঝেতে কাঁথা দিয়ে ঘুমোচ্ছে। মোমের এই কাণ্ডটা কে ঘটাতে পারে তা মোটামুটি সবাই ধরতে পেরেছে। কেউ কোনো কথা বললো না। সুগা গিয়ে ক্লান্ত হয়ে বসলো সিঙ্গেল সোফায়। তেকে ডাকলো, তে, এই তে, দরজা খুলে এভাবে কেউ ঘুমায়? তে নড়ে উঠলেও কথা বলে না। সুগা এবার ডাকে মিনাকে, মিনা, এই মিনা, ওঠ। মিনা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো, থমথমে কণ্ঠে বলল, ভাইজান চা খাইবেন? বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সুগা মিনার দিকে। মিনার একটা সাংঘাতিক রোগ হলো, সে যখন তখন প্রশ্ন করবে, চা খাইবেন? এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে সুগার সাথে। সে যতবার মিনাকে ডাকবে ততবারই তার প্রথম প্রশ্ন হবে, ভাইজান চা খাইবেন? সুগা বিরক্তির বেশ নিয়ে তাকিয়ে আছে। মিনার মুখশ্রী জুড়ে ঘুম ঘুম ভাব। সে বসে বসেও ঢুলছে। মিনা কোনো মতে আবার বলল, ভাইজান চা খাইবেন? সুগার তীক্ষ্ণ দৃষ্টি। ইচ্ছে করছিল থাপড়ে মিনার ঘুম ঘুম ভাব কাটাতে। সে ঝাঝালো কণ্ঠে বলে, চোখ খোল মিনা। মিনা সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। পুরোপুরি হুঁশ ফিরতে সে চারপাশে তাকালো। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সমস্ত লোক। তের বাবা, মা, চাচা, চাচি, তার ছোট ছোট চাচাতো ভাই বোন, দাদা যান, সুগা ভাই। সুগা তের আপন ভাই। বাড়ির সমস্ত মানুষের নিকট চোখ বুলিয়ে মিনার চোখ এসে থামলো সুগার সামনে। সে মিনমিন কণ্ঠে বলল, আপনারা চইলা আইছেন ভাইজান? সুগার ভাবলেশীর উত্তর, হ্যাঁ চইলা আইছি। দরজা কপাট খুইলা ঘুমাইছিস কেন? মিনা অবাক হলো, দরজার পানে তাকালো, বলল, কপাট খুলে ঘুমাবো কে? আমি নিজে কপাট আটকায় ঘুমাইছি। তাহলে কি দরজা ভূতে এসে খুলে গিয়েছে? মিনা কি বলবে বুঝতে পারছে না। তখনই ঘুম ভাঙে তের। সে বিরক্তি নিয়ে শুধায়, সকাল সকাল কি শুরু করলে ভাইয়া? বাড়ির সকল সদস্যরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। সকলেই বেশ বিরক্ত। সুগা বলল, বাড়ির সদর দরজা খোলা কেন? তে চমকে উঠল। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসলো। বিস্মিত কণ্ঠে বলল, সদর দরজা খোলা মানে? সুগা তাকিয়ে আছে বাকি সবাইও। মিনা বলল, আপা আপনিই কন, আমি তখন দরজা আটকায় রাখছিলাম না, দরজা আটকাই তো মোম জ্বালাইলাম। সুগা মানতে চাইল না। মিনার সাথে তর্কে নামলো। সে বলল, দরজা যদি আটকাইয়াই ঘুমাস তাহলে দরজা খুললো কে? আমি জানি না ভাইজান, আমি দরজা আটকাইয়াই ঘুমাইছি। তুই দরজা আটকায়া ঘুমাইলে দরজা খুলে রাখছে কে, ভূতে? হে আই হইব। এদিকে তে মনে করার চেষ্টা করছে জাংকুক ভাই ঘরে ঢোকার পর সে দরজা আটকে ছিল কিনা। অনেক ভেবেও মনে পড়লো না। মনে হয় সেই দরজা আটকাতে ভুলে গিয়েছিল। তে মাথায় হাত দিল। এই মুহূর্তে তের দাদু গঙ্গেও বললেন, থামো সবাই। মিনা আর সুগা থামলো।
গঙ্গিও বললেন, সবাই যে যার ঘরে যাও, হয়তো ঝড় তুফানে দরজার ছিটকানি খুলে গিয়েছিল। প্রত্যুত্তরে কেউ কিছু বলল না, সবাই যে যার ঘরে চলে গেল। এমনিতেও তারা ভীষণ ক্লান্ত। সুগা তবুও মিনার সাথে ঝগড়া করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই দাদু বললেন, সুগা, ঘরে যাও। সুগা থেমে গেল। মিনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, যাচ্ছি। সুগা যেতে নিচ্ছিল, তে আটকাতে চাইল তাকে। বলতে নিচ্ছিল ঘরে জাঙ্কুক ভাইয়া আছে, কিন্তু সুগা তাকে পাত্তা দিল না, উল্টো ভাব দেখিয়ে চলে গেল। সুগা যেতেই গঙ্গিও কিছু সময় দাঁড়িয়ে চলেই যেতে নিলেন। তখনই তে বলে উঠল, দাদাজান শোনো। গঙ্গিও দাঁড়িয়ে পড়লেন। মিনা ততক্ষণে বিছানাপত্তর কোনো রকম গুছিয়ে এগিয়ে গেছে রান্নাঘরের দিকে। তের খানিকটা জড়তা কাজ করছে, কিভাবে কথাটা বলবে বুঝতে পারছে না। তের অস্বস্তির ভাব দেখে গঙ্গিও নিজেই বললেন, কি হয়েছে দাদি আপা? তে নিজের জড়তা কাটালো, বলতে নিল, দাদু কাল রাতে। সেই মুহূর্তে রান্নাঘর থেকে মিনার চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। সে বলল, ঘরে চোর আইছিল দাদাজান, কি কোথায় আসো দেখা যাও, ঘরে চোর আইছিল।